না না, আপনার একটা পলিটিক্যাল কালচারে পরিষ্কার বিবৃতি আপনাকে দিতে কি অসুবিধা? খালেদ ভাই একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। জি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে, বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। এইটা আপনি এটাকে কিভাবে দেখেন? আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা এটা 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 আপনি কি আসলে কিভাবে দেখেন? আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে? আহ, আহ, কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়ে হামলা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। আরেকটা যেটা, এবং এই যে সত্যি মানে আপনার জনাব 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 সার্জিস আলম, আপনাদের একজন নেতা, উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন, তার আগে হান্নান মাসুদও গাড়ি নিয়ে গেছেন, সেটাতে চাঁদাবাজি করছেন, সেটা অনেকেই বলতেছেন। আপনারা কি এটা তদন্ত করছেন? আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই। আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে, আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে এটা ছেলে খেলা। একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে, পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা, বাবার টাকা। আপনারা এটা কিছু বলতেছেন না, কোনো রকম তদন্ত করতেছেন না। আপনারা বলতেছেন যে আমরা খালেদ মানে ভাই, খালেদ ভাই, গত এই ঈদের আগে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি, টকশোতে গিয়েছি, প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি আনুষ্ঠানিক প্রত্যেকটা আনুষ্ঠানিক উত্তর বিবৃতি প্রশ্নের। দিয়েছেন? এবং এনসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে? আমি আমাকে আমি একটু দেখি শেষ নাই। করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। জি, আপনি শেষ করেন। যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদ বাক্য হবে। হুম। আমরা সবাই কিন্তু এখানে যেহেতু এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, গণমাধ্যমের সাথে কথা বলছি। আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে। আমি আরো বলি যে আপনি আমাকে যে কথাটা শেষ করতে দিলেন না। হুম। তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই, এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব, উনি নিজেও কিছুদিন আগে, এই 2-1 দিন আগে, ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজোন করেন বা টানতে পারেন না। সো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই, কন্ট্রোলটা নাই, এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন। আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন, এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই। নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে, কারণ এই যে এইগুলো কিন্তু এই 1 মাস আগে আমরা এসে নতুন করে তৈরি করি নাই, বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি। সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা। সো আমরা কিন্তু না মানে যথেষ্ট অথবা জবাবদিহি। অথবা অথবা একটু আপনার একটু দায়িত্ব, শেষ করতে দেন, ডাক্তার জামিন, একটু শেষ অথবা করতে দেন। আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা। একটু খালেদ ভাই আমি শেষ করি। ওই সংস্কৃতি বেশি করে না, ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা। হুম। আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই হুম। এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না, আমরা এটা চর্চাটাও করতে চাই। এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান, বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, ছাত্রদের ডাকে হয় নাই, এটা গত 15 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, এটা যেমন সত্য। 24-এর গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে, সেটাও
সমান পরিমাণ সত্য, এখানে এটা অস্বীকার করে কোনো উপায় নাই। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার, এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব 1 মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব, 47 বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব। আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করতে ডক্টর পারেন, শিবির, কিন্তু একটা বিবৃতি না, আমি আপনার একটু কথা শেষ হইলে আমি আমি একটু বলি, একটা মানে আমি এটা কথা শেষ হইলে আপনি একটু বলি। আপনি তো বলে যাচ্ছেন, এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি, আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন। জি বলেন। আপনি বলতেছেন একটা বিবৃতির কথা। আপা, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন, কে আপনাদের চাঁদা দিল, সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই। আপনারা রূপায়ণটার মধ্যে 2টা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন, আপনারা এই 8 মাসে এটা আপনারা এটা জবাব দিতে পারেন নাই। আপনাদের শোডাউন করলেন কোত্থেকে গাড়িতে, এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই। আপনারা কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে, তারপরে আপনারা এটার মধ্যে নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না, কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন। জনাব নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি, এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি। টক শো থেকে আপনি কথা কইলেন, এখন আপনার কথাটা কি আমরা শুনবো, নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো? আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন, একটা নতুন, আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ, এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ? কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে? একটা নতুন বন্দোবস্ত আনছেন, একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের। আচ্ছা খালেদ ভাই, বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত, তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো। আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন, আপনি খেয়াল করে থাকবেন। এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায়সারা ভাবে ফেরানো যাবে না, এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি। শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না। এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা, আপনি যে 8 মাস বললেন, জন্ম নিয়েছে 1 মাস আগে, এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি। আপনার একটা জিনিস, একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে, সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায়সারা হওয়া যাবে না। বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায়, যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য। বিএনপি এবং এই যেসব রাজনৈতিক দল স্টাবলিশ ছিল, তারা কি শোডাউনের রাজনীতি করে নাই? তারা কি পেশি শক্তি দেখায় নাই? তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলায়? এটা তো আপনি অনেক অভিজ্ঞ, আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতার জানেন। আমি বলি, আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব, যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে, কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়। এবং এই ইফতারের কথা এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা বারবার বলেছি, সেটা টকশো অন্যতম মাধ্যম বাংলাদেশের। না না, আপনার একটা পরিষ্কার বিবৃতি দিতে কি অসুবিধা? বিবৃতি দিতে কি অসুবিধা আপনাদের? বিবৃতি দিতে কি অসুবিধা? ভাই এটা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা মনে করেছি, মানে এটা লিখিত কোনো কথা বলছেন না কেন, যে নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই, একটু বলতে অসুবিধা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই বিগত দশকগুলাতে ছিল, আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে? আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না, পুরো সেন্টেন্সটা একটু শেষ করি। আপনার কি মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে ছিল, আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল, ডোনেশন দিল, সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে? একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, সেখানে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব? আর শুধু কি একটা রাজনৈতিক দল, শুধু এনসিপি? আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময়। আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন। এটা আমার একটা আশা আর কি, আমার একটা আশা। আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন, এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করব, এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সির তখন কেমনে করবেন? এখন পারতেছেন না, তখন কেমনে পারবেন? আপনি তো উন্নত দেশে থাকেন, ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয়, একদম সেখানে কিভাবে মেইনটেইন পরিষ্কার। আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না? আপনি কি জানেন না যে জো বাইডেনের তখন পারবেন, এখন পারতেছেন না কেন? তখন পারবেন, এখন পারতেছেন না। মাত্র 1 মাস হয়েছে এসেছি, শুরু থেকে এটা কইরা নিলেন না কেন? যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাঁদা দিছে, সেটা আগে দেখাই দিতাম।
এজন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই, আমরা করেছি। আমাদের এই এবং আপনি সময় বিএনপি আওয়ামী লাগবে লীগের মতোই যে আর একটা এক পলিটিক্যাল পার্টি মাসে, করতেছেন। না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি যে আমি সব এক মাসই টক শো বুঝতে পারি। হোস্ট এটাও বলে না, সবাই বলে যে মর্নিং শো দা, মর্নিং অলওয়েজ নট শো দা দিস। এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম। এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, ব্যবসায়ী আছে, এবং আমি একটু শেষ করি, এখানে কিন্তু প্রকৌশলী আছে, এখানে টিচার আছে, সাংবাদিক আছে, এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে। এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয়, এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলউইশাররা দিয়ে থাকেন। এখন এগুলো যে আমরা প্রকাশ করব, আমাদেরকে কিন্তু একটাই, বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব, আপনি হয়তো এক মাসে পারতেন, আমরা এটা পারি নাই, এটা আমাদেরকে সময় নিয়ে। আচ্ছা ডক্টর জাবিন, আমি একটু বলি, ডক্টর জাবিন ঘোষণা দিয়ে যেমন ধরা যায়, আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন, কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাঁদা দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এবং তিনি সেটি দেনও। এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো, দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না, মানে এটা কেমন কথা? আমার অবশ্যই বলতে পারবো, অবশ্যই, কেন বলতে পারবো না? আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না, কিন্তু যারা একটা নতুন, আমরা তো একবারও বলি না যে খাদ ভাই আমরা বলবো না আপনাকে। আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয়, আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি, এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায়, যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে। কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতারগুলো যখন হয়, তখন এক মাসও হয় নাই, ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না। বারবার একই উত্তর দিয়েছি। রাইট, একই উত্তর আপনারা দিয়ে গেছেন। আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন। আমরা দেখতেছি, আমরা যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি, তারা গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না, তারা সুখে শান্তিতে আসে, হচ্ছে আমাদের। এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন। আমি একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আপনারা মানে আমরা এক মাসের কম, মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে, এক মাস ইনফেন্সি, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো, ইফতার কেমনে করছো, আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন। কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন, তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে, গত 15 বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন, আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে, মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে, এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা, এটা কি আপনারা দেখান কখনো কি আমরা এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন, আমরা কি এটা কইতে পারি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, তাসনুবা যে কথাটা বললেন এতক্ষণ, প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন, বিএনপির বয়সটাও বললেন 47 বছর। 47 বছরের যে বিএনপি, যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে, শুধু আসামি আছে, যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্য। এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন 1 মাসের একটা দল, তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না, কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। টিউশনি করা যে উপদেশটা 6 কোটি টাকার, না আপা আপনি আপনার কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন, আপনি যে অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টির কাছে, তাহলে আপনি আরেকটা প্রসঙ্গ এনে তো লাভ নাই, টিউশনি করেন যে কর্মকর্তা, তার জবাব আপনার সে দিবে। আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব। আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল, কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই 1 মাসের একটা বাচ্চা দলের, শিশু দলের 53 কোটি টাকা, এই কথা সত্য না, এই কথা সত্য না, এটা বিএনপির প্রপাগান্ডা, এটা বিএনপির প্রপাগান্ডা। আমি এটা বলি নাই, পত্রিকায় দেখেছি, আমি পত্রিকায় দেখে কথা বললাম। আমি এটাও বলি নাই যে পিজি হাসপাতালের 8টা 10টা রুম মাসের পর মাস আটকে রেখে, আপনার কি বলে কেবিন, আটকে রেখে, সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছেন আপা এগুলা, আপা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন আপা। আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা, বিএনপি প্রত্যেক বছর বিএনপির যে অফিস আছে, অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে, এটা আমি দেখছি আপা। আপা এটা আমি আমি আপনাদের বলি, এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি, এইটা একটা এমনই
মানে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এটা আমি আমি আপনাকে বলি, আচ্ছা আপনি আমি আপনাকে বলি যে আপনি বিদেশে আমি আপনাকে বলি বিদেশি সংস্থার কথা যেরকম হইতেছে, আদর্শ সংস্থার কথা যেরকম হইতেছে, বিএনপির বর্তমান চেয়ারম্যান যে দেশে থাকেন সেই দেশের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় কে তাকে কত টাকা দিচ্ছে। আপনি সেটা বলেন। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি। জি আপা। বিএনপির 300 আসনে মিনিমাম আপনার 5টা করে যদি ক্যান্ডিডেট থাকে, একদম একজন আরেকজনের চেয়ে যোগ্য, কোনো অযোগ্য নাই, 5টা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে 3 5 1500, রাইট, 1500 ক্যান্ডিডেট আছে। 1500 ক্যান্ডিডেটের মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সবচেয়ে ধনী, রাইট, এবং আওয়ামী লীগের আমলেও তারা খুব দারুণ ব্যবসা করেছে, সেজন্য তারা একটু কৃতজ্ঞ আছে আওয়ামী লীগের কাছে। এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন, হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু দালালরা থাকে, কিছু না কিছু মুনাফিকরা থাকে। আমি ওইটা বললাম। এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান, সেখানে প্রায় 30 থেকে 35 লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে, এবং তার মধ্যে 15-20 লক্ষ আপনার সিলেটি আছে, আপনি খেয়াল করেন, যাদের অনেক হোটেল আছে আপনি জানেন। যেমন ধরেন তারেক রহমান সাহেবের সেক্রেটারি ওখানকার। আপনি এই কথাটা বললেন না, আপনার বিপদ হবে, আপনি আটকাবেন। আমি বলি, আপনি এই কথাটা বললেন না, আপনার আমি আটকাই, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেজন্য আমি আপনাকে আটকালাম। আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমাকে বলি, আমি প্রশ্নটা বলি। জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা 1500 সংসদ পদপ্রার্থী, আমি ওটা বলি নাই, আমি সংসদ পদপ্রার্থীর কথা বলি নাই, যে কেউ তাকে 1500 কোটি টাকা দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু এটা 1500 কোটি টাকা আমি এটা ক্লিক করে দেখতে চাই যে এটা কোথা থেকে আসতেছে। আমার শুনেন, আমার দিতে হবে কেন? আমার যে নেতা, আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি, আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না? এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে, তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে। আমি কিন্তু এই কথাটা বলছি। তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না, কিছু করতে হবে না। একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে, পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথা থেকে আসতেছে। আপা একটু চাওয়া আমাদের। এটা আপনারা এক কাজ করেন, আপনারা সাংবাদিক, আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে? আমি যখন 1 মাস বয়সী, 1 মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য? আপনাদের ছাড়া কারে পাবো জিজ্ঞেস করতে? আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে, অনেকের সাথেই হয়, তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে, আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং এ সাংবাদিকদের সঙ্গে যেদিন। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি, টাকা বলি, যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা, এটা কি আসলে স্বচ্ছ? মানে দিস ইজ দ্য আইডিয়াল, এইটাই করা উচিত এনসিপি। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য, রাজনীতির, আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে, সেই সিস্টেম কোনোটাই ভালো নয়। যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যা ততই বাড়ে। তো ওই পকেট মারের সংখ্যা বাড়াটা নেগেটিভ রাজনীতি, নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু, এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে। তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্ম দেন, পজিটিভের জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জন্ম দেন। সেইখানে প্রত্যেকেই, আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম, কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি, এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না? আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হইলো এই? না, ওরা তো, আমি বলি আপনাকে, চেবিন যেটা বলছে এটা একদম ডাহা ভুল, আমি মিথ্যা বলবো না। ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে, বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে, বাবা মাদের, তারা একদম আলাদা বাংলাদেশ করবে। আলাদা বাংলাদেশ কে আমি অধম, তুমি তারও চেয়ে অধমতর, অধিকতর অধমতম হইবে না, এটা তো না। এটা কবি কি বলেছে? আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আছি, আমরা একদম শেষ পর্যায়ে। আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন। বিএনপি যে 15 বছর ব্যর্থ হয়েছে, এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই, আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায়ও ওদের না, আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না। কিন্তু আসলে না, ওদেরকে যারা সাহায্য অবশ্যই করছে, আপনি অরিজিনাল মাস্টারমাইন্ড ওদের সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু বলেন আপা, আপনারা কি আসলে আওয়ামী লীগের, মানে আপনারা যত গালি আওয়ামী লীগ শাসনামলে দিতেন, এখন গালি একটু কমে গেছে মনে হয়? আপনাদের সাথে কি কোনো একটা আমি একটা জিনিস বলি শোনেন, যে মানুষটা চোখের সামনেই নাই, যে মানুষটার সবকিছু নিয়ে পালিয়েছে, যে মানুষটাকে ধরতে পারছে না, যাও ধরার কথা সেটা সরকার ধরছে না,
যে মানুষটা আমার সামনে নাই, আজকে কথা কি ছিল, আমার সঙ্গে জেবিনের টকশো করার কথা ছিল না, আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল। সো যে যে মানুষটাই নাই তার নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা, এটা গিবতের পর্যায়ে পড়ে। ওকে আর বিচারটা আমাদের চেয়ে, বিএনপির চেয়ে পুর খাওয়া এই 15.5 বছর কত যে পুকুর পাড়ে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে কিন্তু হঠাৎ করে ধান আওয়ামী খেতে লীগের প্রতি আপনাদের শুয়ে একটু থাকা ভালোবাসা মানুষগুলা, বাড়ছে কিনা মনে আপা সেটা বলেন। শোনেন, যে কোনো যে মানে কষ্টে যে আছে, কোনো ভদ্রমহিলা বিদেশে আছে, একটা দেশে আসতে না পারতেছে না না, না না আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট? আমরা বিএনপি হলো এরকম একটা দল, হ্যাঁ উদারনৈতিক দল। বিএনপি হলো এরকম একটা দল, যে দলটা এরকম যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায়, আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তাই এই বিধানটা দিয়ে দিয়েছে। ওকে তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়। কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা। ওকে সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না। ওকে আমি ওই কথাটাই বলছি। ওকে ঠিক আছে। আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। মনে আপা আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে, আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন, কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতির বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আসে না। আমি প্রশ্নটা আবার করি, এইটা আপনি আপনার মতো করে উত্তর দেন। সেটা হচ্ছে, বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে, এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে, জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে। বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি, তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি, সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়, কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায়, ডক্টর জাবিন। আমরা মধ্যপন্থী দল, এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয়, আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখা শুরু করেছে, বা এখন অবস্থার অনেক পরিবর্তন, নতুন ভাবে ভাবতে শুরু করেছে, তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে। এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই, এবং এই বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আগাতে চাই। কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না, কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে, এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল। তো এখানে কোনো কারো পন্থী হওয়া, কারো পাশ ঘেঁষা, এরকম কোনো কিছু ব্যাপার না। আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি। এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই, যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে, ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে, কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু এনসিপি কে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে, মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে, তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে, তারা যখন সামনে আসবে, তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না। আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী, যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায়, তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে, যে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ, এই পথে যারা সাথী হতে চায়, তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনূসের সরকার আর একটু বেশি সময় থাকলে ভালো হয়, 5 বছর ইত্যাদি। আপনাদের অবস্থাটা আসলে কি? ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন, সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আর একটু পরে চাই? না, আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি, এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই। যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে, উনি শুরু থেকেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুটা সময়ের কথাই আমরা শুনছি। সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে, কারণ আগে কিছুদিন আগেও 2-1 সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না, ওনারা বলছেন যে পরবর্তীতে, কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই, এদের কিছু সংস্কারই ওনারা চান না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না। সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায় বা আমাদের তর্কটা অন্য জায়গায়। এখন কিন্তু সময় বা যাবেন, কোন আপনাকে ধন্যবাদ। পদ্ধতিতে নির্বাচন হবে আমার মনে হয় সেটা যে থেকে বোধহয় আমরা আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা, এবং সময় নিয়ে আসলে এনসিপির কোনো অবস্থান নেই। মনিয়াপা, আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুনের মধ্যে নির্বাচন না দেখেন, তাহলে আপনারা ডক্টর ইউনূসের এগেনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা? মনিয়াপা, ডিড ইউ লুজ মনিয়াপা? হ্যাঁ, মনিয়াপা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না। ডক্টর তাজনুবা যাবেন। মনিয়াপা ইজ ব্যাক। মনিয়াপা, আপনি 1 মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয় তাহলে আপনি আন্দোলন করবেন কিনা? দেখেন, নির্বাচন তো আসলে এটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আমরা ভেবেছিলাম যে 3 মাস না হোক 6 মাসের মধ্যে নির্বাচন দিবে তারা, কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো রোড ম্যাপ দেয় না এবং তালবাহানাটা এমন পর্যায়ে যে উনি কোনো ক্লিয়ার কাট কথা বলেন নাই। হ্যাঁ, উনি কোনো ক্লিয়ার কাট এখন পর্যন্ত কথা বলেন নাই। উনি বলেছেন লাস্ট যে বিবিসি বাংলায় যে উনি সাক্ষাৎকার দিয়েছেন তখনও যদি তবে এইসব ছিল, কিচ্ছু ছিল না, যে এই বলছে যদি তবে ডিসেম্বর ছিল এবং বলেছেন যে যদি তবের বয়স হচ্ছে 6 মাস, ডিসেম্বর জুন বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায়, এরকম একটা ছিল। আপনারা আন্দোলন করবেন কিনা আপা বলেন? আপা, আমাদের সময় না, আপনারা আন্দোলন করবেন কিনা আওয়ামী লীগের সাথে নিয়ে? নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয় আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোনো কথা না। আওয়ামী লীগের বিচার হবে, বিচার চাই, বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই। আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা, এই 4টা নির্বাচন তারা ফাঁকিবাজি করেছে, জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, রাতে নির্বাচন করেছে, আপনার দিনে আপনার বললেন না ফেয়ার হওয়ার জন্য, আপনার বললেন না ফেয়ার হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাবিনকে 30 সেকেন্ড বলতে হবে, কারণ আপনাকে দিয়ে শুরু হয়েছিল, জাবিনকে দিয়ে আমরা শেষ করি। ডক্টর জাবিন, আপনি যদি একটু 30 সেকেন্ড বলে আমাদেরকে একটু শেষ করার অনুমতি দেন, আমরা একদমই শেষ পর্যায়ে, যে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা? আমরা আসলে এই যে ঈদের আগে যে জাতীয় ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেওয়া হলো, এটাতে যেসবগুলোতে বিএনপি একমত হয় নাই সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া, কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে, এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে। কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না, কেন না 50 ভাগ লোক তখন ভোট দিতে পারবে না ওই আসনে। হ্যাঁ, এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন, ডক্টর জাবিন, আমরা আরেকদিন আলোচনা করব না কি কি বিষয়ে আপনাদের ভিন্ন মত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আলোচনা করবে। মনে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাবিন, আপনাকেও।